সবাইকে শুভ বিকাল। আজ আমরা যে মেডিসিনটা আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আসলে প্রতিটা ডাক্তারের ঘরে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নাক্স ভমিকা। নাক্স ভমিকা এমন একটি ওষুধ, ডাক্তার কেন বলেছে, ইফ ইউ ডু নট নো হোয়াট ইজ টু গিভ, অর্থাৎ আপনি যদি মনে করেন বা বুঝতে পারেন যে আপনি কি ওষুধ দিচ্ছেন সেটা বুঝতে পারছেন না, তাহলে গিভ নাক্স ভূমিকা, রোগীকে নাক্স ভূমিকা দিন। আচ্ছা, সকল ক্ষেত্রে যে আমরা নাক্স ভূমিকা দেবো তা না, আর আমরা মোটামুটি সেরকম ডাক্তারও হতে চাচ্ছি না যে রোগী আসলেই অ্যাকোনাইট বা নাক্স দিয়ে দেব। আমরা মোটামুটি লক্ষণ সাদৃশ্য অনুযায়ী নাক্স ভূমিকা ওষুধটা দেবো, যে আসলে কোন লক্ষণের উপর নাক্স ভূমিকাটা কাজ করে বা ক্রিয়া করে। নাক্স ভূমিকা কোন জায়গায় ক্রিয়া করে? নাক্স ভূমিকার ক্রিয়া সাধারণত সেরিব্রোস্পাইনাল বিধান, অর্থাৎ মস্তিষ্ক সম্বন্ধ যে সমস্ত স্নায়বিক কেন্দ্র আছে সেসব জায়গায়, এবং স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ড, এই দুই জায়গায় সব থেকে গভীরভাবে এর ক্রিয়া করে। সেরিব্রোস্পাইনাল মস্তিষ্কে। সুইটেবিলিটি এর উপযোগিতা, কি কি ক্ষেত্রে নাক্স ভূমিকা কাজ করে আর একটু বলে থাকি। নাক্স ভূমিকা কি দিয়ে তৈরি, অর্থাৎ এর মাদার টেন্সার কি দিয়ে তৈরি হয়? সাধারণত আমরা কুজবরণ কন্যা শুনেছি তো, অর্থাৎ কুজ গাছের পাতা থেকেই ফার্মাকোপিয়ার মাধ্যমে হোমিওপ্যাথিতে নাক্স ভূমিকা তৈরি হয়, অর্থাৎ এর মূল মাদার টেন্সারটা হচ্ছে কুচ পাতা বা কুচ গাছ। ঠিক আছে। কুচিলা বীজ যখন মোটামুটি পরিপক্ক আকার ধারণ করে পাকা অবস্থায় চলে আসে, সেই বীজটা চূর্ণ করে এর মাদার টেন্সার তৈরি করা হয়। নাক্স ভূমিকা মাদার কেউ খেয়েছেন কিনা জানিনি, প্রচন্ড তিতে, অর্থাৎ জিহ্বায় দিলে মনে হয় যেন নাড়ি পর্যন্ত তিতে হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর এই তিতেটা আসলে সহসায় যেতে চায় না, দীর্ঘ সময় থাকে। ঠিক আছে। তাহলে এটা একটা উদ্ভিজ্জ ঔষধ। এর ক্রিয়াস্থান কোথায়? সেরিব্রোস্পাইনাল বিধান বা মস্তিষ্ক সম্বন্ধে এবং স্পাইনাল কর্ড, অর্থাৎ আমাদের হাড় থেকে যে হাড়টা শুরু হয়েছে, সার্ভাইকাল বলা হয় এখানে, সার্ভাইকাল থেকে শুরু হয়ে একদম কক্সিস পর্যন্ত যে হাড়টা রয়েছে, কক্সিস বলতে মলদ্বারের নিচেই বলে না, কি একটা বলে আমাদের, বান্দরের হাড় আছে মনে হয়, এরকম বলে না আমরা, ওই যে হাড়টা আছে কক্সিস বলা হয়, লাস্টের যে হাড়টা আছে ওটার বলা হয় হচ্ছে কক্সিস। প্রতিটা হাড়েরই, মেরুদণ্ডের প্রতিটা হাড়েরই এক এক অংশ হিসেবে নাম দেওয়া আছে। প্রথমটা সার্ভাইকাল, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে সেক্রাম, তারপরে কক্সিস। ঠিক আছে। তাহলে আমাদের অ্যানাটমিটাও মোটামুটি আমরা এখানে একটু টাচ দিয়ে যাচ্ছি, সব তো পড়ানো সম্ভব হয়ে পারে না। এর উপযোগিতা কোন কোন ক্ষেত্রে এটা কাজ করে, মানে কোন কোন রোগীর ক্ষেত্রে এটা কাজ করে। সাধারণত আমরা দেখি মোটামুটি একটু পাতলা টাইপের। আচ্ছা, মোটা রোগীদেরও যে কাজ করে না এমনটাও কথা না, মোটার ক্ষেত্রেও কাজ করে। এবং খিটখিটে স্বভাব। ঠিক আছে, মানে মেজাজটা একটু খিটখিটে। কেন খিটখিটে হয়ে যায়? তার রোগা ভোগের কারণে বা পেটের গোলযোগের কারণে, বৃদ্ধ অবস্থায় মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়। সতর্কশীল, এরা সাধারণত একটু সতর্কপূর্ণ হয়। এবং এরা বলেছিলাম আমরা এক জায়গায় বলেছিলাম হয়তো,
যেটা মোটামুটি লোক দেখানোর জন্য খরচ করে। আচ্ছা, আমাকে উপযোগিতা আমরা পড়ে নিই। উৎসাহপূর্ণ, মোটামুটি উৎসাহপূর্ণ থাকে এবং কৃশ, কালো কেশ, কেশটা কিরকম থাকে? কালো। অর্থাৎ তাহলে বয়স্কদের তো কেশ পেকে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে না? আচ্ছা, লক্ষণ থাকলে সেক্ষেত্রেও হবে। ঠিক আছে। সাধারণত বায়ু এবং পিত্ত প্রধান। আচ্ছা, বায়ু এবং পিত্ত প্রধান কি? অর্থাৎ লিভার সংক্রান্ত যে সমস্যা, যদি মুখে টক আস্বাদ থাকে, তারপরে হচ্ছে পিত্ত সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, হজমের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে। আর বায়ু সংক্রান্ত কি? সাধারণত রোগ লক্ষণগুলো বায়ুর মতো পরিবর্তন হয় এবং পেটে প্রচন্ড গ্যাস জমে। ঠিক আছে, আমরা গ্যাস বলি। আচ্ছা, তারপরে এই অ্যাসিডিটি যেটা বলি, এসব ক্ষেত্রে মোটামুটি কাজ দেয়। এরা সাধারণত একটু ঝগড়াটে পূর্ণ, অল্প কথায় রেগে যায় এবং ঝগড়া করে। এটা প্রচন্ড হিংসুটে। ঠিক আছে, এরা প্রচন্ড হিংসুটেও আছে, হিংসুটে, বিদ্বেষপূর্ণ এবং নার্ভাস। যাই কিছু করুক, হিংসুটে হোক, ঝগড়া করুক, সে আবার নার্ভাস প্রকৃতির, অর্থাৎ দুর্বল। বিমর্ষমনা। আচ্ছা, অর্থাৎ বিমর্ষ, ওই বিষণ্ণ মনা, বিমর্ষ বলছি। আমরা অনেক ক্ষেত্রে বিষণ্ণ মনা, আনমনা হয়ে কোনো কারণে দুঃখ কষ্ট ভোগের পরে আনমনা হয়ে থাকি, বিষণ্ণ হয়ে থাকি, মনে কষ্ট পুষে রাখি, সেসব ক্ষেত্রেও খুব কাজ করে। এর আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অমৃতাচার। ঠিক আছে, অমৃতাচারটা কি? কোনো ক্ষেত্রে হয়তো একই ডিজিজের ক্ষেত্রে প্রচন্ড আহার করেছে, প্রচন্ড মারামারি করেছে, প্রচন্ড বডির পরেও টর্চার করেছে, প্রচন্ড মদ্যপান করেছে, ঠিক আছে, প্রচন্ড অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছে, যে কোনো অ্যালোপ্যাথি বা অন্যান্য কোনো ওষুধ, ঠিক আছে, খেয়ে খেয়ে যদি তার রোগ লক্ষণগুলো প্রকাশ পায়। আবার এই যে হস্তমৈথুন ক্ষেত্রেও এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, ডিপ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে বডির উপর যত অত্যাচার করা হয়, স্বাভাবিক একটা পর্যায়ে আছে, তারপরে থেকে যত প্রকার অত্যাচার, অমৃতাচার, ওই রাত্রি জাগরণ আছে, বলতে ভুলে গেছি, প্রচন্ড রাত্রি জাগরণ, কোনো কারণে রাত্রি জেগে জেগে, অর্থাৎ কোনো, আবার অনেকের আছে রাত্রি জেগে ঘুম হয় না, এসে যদি বলে ডাক্তার সাহেব আমাকে একটু ঘুমের ওষুধ দেন দিন, আমার তো রাত্রে ঘুম হয় না, সেক্ষেত্রে আমরা নাক্সিমামকার লক্ষণগুলো পাই। ঠিক আছে, অর্থাৎ অমৃতাচার এবং ব্যভিচার, এটা এটা ব্যভিচারও, মানুষের প্রতি একটু অত্যাচারও করে। ঠিক আছে, সেটা শারীরিক নির্যাতন হোক বা মানসিক নির্যাতন হোক, দুটোই প্রদান করে থাকে। এসব রোগীদের সাধারণত একটু কোষ্ঠবদ্ধতার সমস্যা থাকে। আচ্ছা, এদের অর্শ হওয়ার প্রবণতাও থাকে। অর্শটা আমরা জানি কিনা জানি না, এটা হচ্ছে মলদ্বারের অতিরিক্ত প্রেসারের কারণে নাড়ি বড় হয়ে বা কোনো কারণে মলদ্বারের নাড়িটা বৃদ্ধি পেয়ে যায় বা চর্ম বৃদ্ধি পেয়ে যায় বা কাঠ মতো হয়ে বৃদ্ধি পেয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা এটা পলিপ হতে পারে, ঠিক আছে, টিউমার আকৃতির হতে পারে, বা অর্শ বা পাইলস আমরা যারে বলি সহজ কথায় পাইলস হতে পারে। এসব লক্ষণগুলো দেখা দেয়। নাক্সভূমিকার রোগীদের সাধারণত একটু আত্মহত্যা করতে মন চায়, ও ঝগড়া টগড়া হয়েছে, আত্মহত্যা করবো, আজকে মারা যাবো, আজকে আমি যেন করবো, বিষ খাবো। ঠিক আছে, আবার তার ভিতরে একটু ভয় আছে। ঠিক আছে, ভয়ের কারণে সে আত্মহত্যা করতে পারে না। ঠিক আছে, সে আত্মহত্যা করতে চায় কিন্তু আবার ভয়ের কারণে সে আত্মহত্যা করতে পারে না। সামান্য কষ্টে সে অসহ্য জ্ঞান মনে করে। ঠিক আছে, অল্প একটু কষ্ট হয়েছে বা অল্প একটু মনে ব্যথা হয়েছে, সে অসহ্য বলে মনে করে। ঠিক আছে, আচ্ছা, ঝগড়াটের আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে, আমরা বলেছি কিনা জানি না, ক্যামোমিলাকে আমরা পড়েছি।
মনে হয় ক্লাসটা নেওয়া হয়নি, আমরা নেব। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আমরা অনেক মহিলাদের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, মহিলা বলেও কথা না, এটা পুরুষদের ক্ষেত্রেও কাজ করে। নাক্স ভূমিকা পুরুষদেরও ওষুধ। ঠিক আছে, ক্লাস আছে পরে দেখবানে নিয়ে আসে, আমি দেখবানে। বসেন, ওই পাশে বসেন। যারা সাধারণত ওই যে আমরা বলেছি অমৃতাচার বডির পুরো করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অনেক সময় গবেষণার কাজ করে, ঠিক আছে, বা রাত জাগরণ, সাহিত্য সেবা, অনেকদিন বই পড়ার কারণে, যেরকম রাত জেগে অনেক সময় বই পড়া লাগে, আমাদের সাহিত্য সেবী যারা আছে আমরা বলি, মানে সাহিত্য পড়ে, উপন্যাস পড়ে, বা যে কোনো কারণে বই পড়ে, চাকরির বই পড়ে। ঠিক আছে, এসব ক্ষেত্রে সদা বসিয়া থাকা, সর্বদাই কোনো কাজকর্ম নেই, বসে থাকে, থেকে থেকে রোগ লক্ষণগুলো বেশি বৃদ্ধি হয়েছে। পরিশ্রম করে না, সাধারণত এসব রোগীরা আবার একটু আলসে হয়, মুখে বড় বড় কথা বলবে কিন্তু আবার আলসে হয়, ঝগড়াটে আছে, হিংসুক আছে। ঠিক আছে, এরা একটু আলসে হয়। পাকস্থলীর গোলযোগ এবং কোষ্ঠবদ্ধতা, বিশেষত যারা মাতাল আছে, ঠিক আছে, যারা মদ্যপান করে, আমরা বলেছি যে বডির উপর যারা অমৃতাচার করে, ঠিক আছে, তাহলে মাতালদের ক্ষেত্রে এটা একটা চমৎকার ওষুধ। কি ওষুধ? নাক্স ভূমিকা। গোলযোগ, গন্ধ, আলো, গান, বাদ্য ইত্যাদিতে নিতান্ত কষ্ট হয়। তাহলে এরা ঝগড়াটে বটে, কিন্তু অন্যের গোলযোগ আবার এরা সহ্য করতে পারে না। নিজই গন্ডগোল করে যাবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু অন্য যে গন্ডগোল করতেছে এটা সে স্বাভাবিকভাবে নিতে পারে না। তীব্র গন্ধ বা অতিরিক্ত আলো, গান, যেরকম অনেকে আমরা দেখি যে মাইক বাজাচ্ছে বা ডিজে বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, ঠিক আছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এগুলো সে ব্র্যান্ডে নিতে পারে না, সে ওর থেকে দূরে থাকতে চায়, অর্থাৎ সে নিরিবিলি থাকতে চায়, এসবে সে নিতান্ত তিক্ততা বোধ করে। সে তখন নির্দোষ কথাতেও ত্যক্ততা বোধ করে। এমন কোনো কথা আছে যেটা দোষের না, মেজাজ খিটখিটে হয়ে গেছে, এর আবার কোষ্ঠবদ্ধতা আছে, কোষ্ঠবদ্ধতা থাকলেও মেজাজ খিটখিটে হয়ে যায়। ঠিক আছে, কিরকম কোষ্ঠবদ্ধতা? এর মলত্যাগ সাধারণত সে ইচ্ছা হয় যে মলত্যাগ হবে, কিন্তু মলত্যাগের মানে টয়লেটে গেলে আর মলত্যাগ হয় না, নিষ্ফল মল বেগ আমরা বলে থাকি। প্রস্রাব হবে, ইচ্ছা করে যাচ্ছে কিন্তু প্রস্রাব হচ্ছে না। ঠিক আছে, ও বিষয়ে পরে আসছি। এর কিছু চরিত্রগত লক্ষণ আমরা একটু আলোচনা করব। প্রথম কথায় বলে দিচ্ছি চরিত্রগত লক্ষণের, যে এর পূর্ণ মলত্যাগের ইচ্ছা, কিন্তু আসলে মলত্যাগ হয় না, অর্থাৎ বাহ্যের চেষ্টা হয় কিন্তু বাহ্য হয় না, মানে তৃপ্তি হয় না, মলত্যাগে তার তৃপ্তি হয় না, মনে হয় আর একটু মলত্যাগ হলে ভালো হতো। তার পূর্ণ প্রস্রাবের বেগ আসে, কিন্তু আসলে পূর্ণভাবে প্রস্রাব ক্লিয়ার হয় না, ঠিক আছে, আর একটু পরে যান, আর একটু হয়, আবার প্রস্রাবে যায়। ঠিক আছে, প্রাতকালে আহারের পর এবং ধূমপানে তার গা বমি বমি ভাব লক্ষণ দেখা যায়। অনেক ক্ষেত্রে আমরা এসব রোগীগুলো পাবো, সকালে আহার করেছে বা ভাত খেয়েছে, আহার মানে খাওয়া, যে কোনো কিছু খাওয়া, অথবা ধূমপান, যারা অনেকে আছে ধূমপাই, বা চা পান আছে, মদ্যপান আছে, ও করার পরে তার বমি বমি ভাব আসে। কেন আসে? আমরা জানি সাধারণত ধূমপান করলে বা মদ্যপান করলে আমাদের ফুসফুস এবং লিভার এবং পাকস্থলী তিনটেই আক্রান্ত হয়। তাহলে হয় দুর্বল হয়ে গেছে, নাই অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে পাকস্থলীর, ঠিক আছে, হয় হজমের বিশৃঙ্খলাকারে পাকস্থলীর সমস্যা দেখা যাচ্ছে, বা অতিরিক্ত মদ্যপানের কারণে আমার লিভারটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কারণে হতে পারে। এইসব কারণে তার আহারের পর এবং ধূমপান বা মদ্যপানের পর তার বমি ভাব আসে।
মনে করে একটু বমি করিতে পারিলেই বুঝি আমার ভালো হইতো। মলত্যাগ হচ্ছে, যদি আর একটু মলত্যাগ হতো বা ভালোভাবে হয়ে যেত তাহলে মনে হয় আমার ভালো হইতো। এর বিভিন্ন উপসর্গে গলায় আঙুল দিয়ে বমি করতে চায়, পাকস্থলীর পীড়ায় বমি হলে ওর উপশম, এই কারণে ও গলায় অনেক সময় আঙুল দিয়ে বমি করতে চায় এবং করেও। সাধারণত এর পেলভিক অর্গানে ব্যথা থাকতে পারে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে? যেমন আমরা হার্নিয়া নাম রোগ বা শুনেছি কিনা জানি নেই। হার্নিয়া বা অন্তর্বৃদ্ধি, অন্তটা কি নাড়ি, এক কথায় একদম লোয়ার ভাষায় হচ্ছে নাড়ি বৃদ্ধি বা হার্নিয়া। এটা আম্বেলিকাল হার্নিয়া হতে পারে, ইঙ্গুইনাল হার্নিয়া হতে পারে, আহ বা পেলভিক হার্নিয়া হতে পারে। আচ্ছা, হার্নিয়ার হচ্ছে 5 প্রকার আছে, ওটা হার্নিয়া যখন পড়াবো বা আসলে প্র্যাকটিস অফ মেডিসিন যখন আলোচনা হবে তখন আমাদের ওই বিষয়ে আলোচনা, শুধু হালকা একটু টাচ দিয়ে যায়। আম্বেলিকাল অর্থাৎ নাভি, নাভি অনেক সময় আমি একটা রুগী দেখেছিলাম, এটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। 3 মাসের বাচ্চার নাভি ফুলে এরকম হয়েছিল। সৃষ্টিকর্তার ইচ্ছায় নাক্স ভূমিকা, প্লাম্বাম মেট এবং লাইকোপোডিয়ামের সাহায্যে তাকে আমি এমবিবিএস ডাক্তারের পরামর্শ করতে বলেছিলাম এবং 3 মাস না 6 মাস পরে তার হচ্ছে অপারেশনের ডেট পড়ছিল। আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে অপারেশন আমরা করব, ঠিক আছে, তো এর আগে আমরা একটু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখি, যদি এতে কম হয়ে যায় শুক্রিয়া, সৃষ্টিকর্তাকে অশেষ অশেষ ধন্যবাদ। যাক, সৃষ্টিকর্তা তাকে মাফ করলো, বাচ্চাটা ছুরির আঘাত থেকে রক্ষা পেল। ইঙ্গুইনাল আম্বেলিকাল হার্নিয়া হচ্ছে নাভি গোটা হয়ে উপরের দিকে ঠেলে ওঠে, মোটা হয়ে উপরের দিকে ঠেলে ওঠে, ঠিক আছে। নাভির মেডিকেল ভাষাটা হচ্ছে আম্বেলিকাল। আর ইঙ্গুইনাল হার্নিয়াটা কি? সাধারণত কুক চিরোখেনে, আচ্ছা এখানে মানুষের ছবি দিয়ে আছে, কুক চির এখান থেকে অনেক সময় হার্নিয়াটা দেখা দেয় বা অন্তবৃদ্ধি দেখা যায়, এখান থেকে নাড়ি বৃদ্ধি দেখা যায়, এটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, ঠিক আছে। সাধারণত বাম পাশের হার্নিয়ায় ম্যাক্সিমামটা বেশি কাজ দেয়, লক্ষণ যদি মিল থাকে, ঠিক আছে। আর ডান পাশের হার্নিয়াটা সাধারণত লাইকোপোডিয়াম বা অন্যান্য আরো মেডিসিন আছে সেগুলো বেশি দেখা দেয়। তাহলে তলপেটে ব্যথা থাকতে পারে, এর সাথে অর্শের প্রবণতা থাকতে পারে, অর্থাৎ তালবস্যায় রেপ, তালবস্যায় বয় না, কিন্তু তালবস্যায় রেপ অর্শ মানে হচ্ছে হার্নিয়া, আর তালবস্যায় বয় অর্শ মানে হচ্ছে ঘোড়া। একটু খেয়াল রাখি আমরা, ঘোড়া ঘোড়া হর্স, হর্স মানে ঘোড়া যে বলে থাকি আমরা, সেটা হচ্ছে তালবস্যায় বয়, আর এটা হচ্ছে তালবস্যায় রেপ। অর্শ, হ্যাঁ, অর্শ তর্শ অনবরত বাহ্যের চেষ্টা এবং কোমরে তলপেটে ব্যথা, ঠিক আছে। আচ্ছা, এর স্পাইনাল কর্ডে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, তাহলে তলপেটে এবং মেরুদণ্ডে ব্যথা থাকতে পারে। এবং বডির উপর অমৃতাচার, অনেক পরিশ্রম করেও যদি হয়ে থাকে, অনেক দীর্ঘদিন থেকে পরিশ্রম করেও হয়ে থাকে, বডির উপর অনেক অত্যাচার করার পরেও হয়ে থাকে, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা আমরা ব্যবহার করতে পারি। এর সাধারণত একবার কোষ্ঠবদ্ধতা থাকে, আবার একবার উদরাময় থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যারা সমস্ত শরীর বা সমস্ত জীবন জোলাপটা কি, সাধারণত আমরা এখন গ্লিসারিন জুস পাওয়া যায়, গ্লিসারিন জুস না ডোজ, ঠিক আছে, যেরকম আমরা নাপা সাপোজিটর দিয়ে থাকি, ঠিক আছে, এটা গ্লিসারিন সাপোজিটর পাওয়া যায় কিসের জন্য, যে সেটা হচ্ছে আমরা যদি দেখি যে 5-6 দিন হয়ে যাচ্ছে পায়খানার বেগ আসতেছে কিন্তু পায়খানা হচ্ছে না, বা মলদ্বারে প্রচন্ড ব্যথা এবং টয়লেটটা খুব শক্ত, ঠিক আছে,
সেক্ষেত্রে আমরা টয়লেট নরম করার জন্য গ্লিসারিন ডুসটা ব্যবহার করে থাকি, যাতে পায়খানাটা নরম করে এবং পায়খানাটা স্বাভাবিক একটা পর্যায়ে নিয়ে বাথরুমটা হয়ে যায়, টয়লেটটা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি রোগী ওরকম পেয়ে থাকি, আমরা মাঝে মধ্যে ওটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। গ্লিসারিন ডুস বা গ্লিসারিন সাপোজিটর অবশ্যই আমাদের মনে রাখা উচিত। তাহলে এর কোষ্ঠবদ্ধতা এবং উদরময় থাকে, ঠিক আছে। যদি এর কোষ্ঠবদ্ধতা থাকে তাহলে আমরা ওটা ব্যবহার করতে পারি। আচ্ছা, কোষ্ঠবদ্ধতা আরো অনেক ওষুধই আছে, ব্রায়োনিয়া আছে, গ্রাফাইটিস আছে, সোরিনাম আছে, লাইকোপোডিয়াম আছে, প্লাম্বাম মেট আছে, ঠিক আছে, নাক্স ভূমিকা আছে, ক্যালিমিউরে আছে, ঠিক আছে। আমরা অন্যান্য ওষুধগুলো দেখবো। মহিলাদের ক্ষেত্রে সাধারণত ঋতু খুব শীঘ্র শীঘ্র হয় এবং পরিমাণে অধিক হয় এবং অনেক দিন থাকে। মহিলাদের যে পিরিয়ড সাইকেলটা আছে ওইটা খুব 28 দিনে হওয়ার কথা, দেখা যাচ্ছে আমাদের 10 দিনে বা 15 দিনে হয়ে যাচ্ছে, শুরু হচ্ছে, ঠিক আছে, এবং সেটা দীর্ঘ সময় ধরে চলতেছে, ঠিক আছে, এবং ওটা অধিক দিন থাকতেছে, ঠিক আছে। এবং ওই যে আরেকটা বলতেছি যে হয়ে গেলেই মনে হয় ভালো হতো, কিন্তু আসলে হচ্ছে না, অল্প অল্প করে হচ্ছে। এটা পায়খানার ক্ষেত্রে হোক, টয়লেটের ক্ষেত্রে হোক, বমির ক্ষেত্রে হোক, প্রস্রাবের ক্ষেত্রে হোক, ঋতুস্রাবের ক্ষেত্রে হোক, ঠিক আছে। ওই হচ্ছে হচ্ছে না, হয়ে গেলেই বোধহয় ভালো হতো, ঠিক আছে। তো এসব ক্ষেত্রে নার্স ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, নার্স ভূমিকার। দুর্গন্ধ লিউকোরিয়া। লিউকোরিয়াটা কি আমরা সাধারণত বাংলা কথায় বলে থাকি সাদা স্রাব বা শ্বেত প্রদাহ। কাপড়ে হলদে দাগ লেগে যায়, তাহলে দুর্গন্ধ স্রাবের সাথে কাপড়ে হলদে দাগ লেগে যায়। তৎসহ ইউট্রাসে প্রচন্ড ব্যথা থাকতে পারে, ইউট্রাস অর্থাৎ জরায়ুতে। এর যে কাশিটা আছে, সেই কাশিটা সাধারণত এক প্রকার দুর্গন্ধ থাকে, পচা দুর্গন্ধ থাকে। লরোসিরেনাস একটা ওষুধ আছে, লরোসিরেনাস, সে ওষুধটা পচা দুর্গন্ধ থাকে। খাদ্য পানীয় সমস্তই পচা গন্ধবোধ মনে হয়, অর্থাৎ যা কিছু খেতে যায়ও পাকস্থলী এবং লিভারের ক্রিয়াটা এতটাই দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে যা কিছু খেতে যায় সে তার কাছে পচা গন্ধ বলে মনে হয়। মুখে টক বা তিক্ত, অর্থাৎ এখানে বলা হয়েছিল বায়ু এবং পিত্ত প্রধান ধাতু, ঠিক আছে। তাহলে এর অ্যাসিডিটি হতে পারে এবং পিত্ত বা মুখ তিতে বা টক ঢেকুর বা তিতে ঢেকুর উভয়ই আছে, সেক্ষেত্রে নার্স ভূমিকার লক্ষণ আসতে পারে বা আসে। উদ্গার, অর্থাৎ ঢেকুর উঠা আমরা বলি না, তাতে টক বা তিতো জল উঠা বা জল ওঠে আর কি। সাধারণত এর কোমরে এবং তলপেটে প্রচন্ড ব্যথা থাকে। এটা পাশ ফিরলে ঘুমান্ত অবস্থায় বা শুয়ে থাকা অবস্থায় নড়াচড়া করলে যেন একটু বেশি হয়। কোন অমৃতাচারের কারণে যদি দেখা যায় দিনে নাসিকা দিয়া সর্দি ঝরতেছে এবং রাত্রিতে নাক বন্ধ হয়ে যাচ্ছে বা নাক সেটে যাওয়া আমরা বলি, সেক্ষেত্রে আসতে পারে অত্যন্ত কষ্টদায়ক কাশি। আচ্ছা, দুর্গন্ধ গয়ারের সাথে অর্থাৎ দুর্গন্ধ স্রাবের সাথে যে পচা গন্ধ স্রাব আছে তার সাথে কাশি থাকতে পারে, কষ্টকর কাশি, কাশতে কাশতে যেন দম আটকে যাচ্ছে এরকম, তাহাতে তলপেট যেন ব্যথা হয়ে যায়। আচ্ছা, কাশতে কাশতে যদি তলপেট ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আসছে নাক্স ভূমিকা। কাশতে কাশতে যদি উপরের পেট অর্থাৎ বুক টুক ব্যথা হয়ে যায় সেসব ক্ষেত্রে হচ্ছে নাক্স ভূমিকা, এই রাক্স ভূমিকা বলছি। উপর পেট বা বুকে ব্যথা হয়ে যায় সেসব ক্ষেত্রে
ব্রায়োনিয়া। কাশতে কাশতে যদি নিচের পেট ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে নাক্সভূমিকা। যদি উপর পেটে ব্যথা বৃদ্ধি হয়ে যায় সেসব ক্ষেত্রে ওই উপর পেট বলছে ওই ফুসফুসে বা বুকে ব্যথা হয়ে যায় এবং সে ব্যথা নড়াচড়া করলে বেশি বৃদ্ধি হয় এবং ব্যথাটা যদি সুচ ফুটানো বা হোল ফুটানো থাকে সেক্ষেত্রে ব্রায়োনিয়া। আর ব্রায়োনিয়ার অন্যান্য লক্ষণ পিপাসা, ঘাম ইত্যাদি তো আছে। এর আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, এর গায়ে অত্যন্ত তাপ, প্রচন্ড তাপ থাকে। ঠিক আছে, গা যেন জ্বলিয়া যায়, গায়ে প্রচন্ড তাপ, এই তাপের সাথে তার গা যেন জ্বলে যাচ্ছে। কিন্তু যদি গা জ্বলে যায়, সাধারণত আমরা দেখি যে কার্বোভেজ বা ল্যাকেসিস গায়ে কাপড় রাখতে পারে না। নাক্সভূমিকা গা যতই জ্বলে যাক, গা যতই উত্তাপ থাক, এ গা থেকে কাপড় খোলে না। কেন খোলে না? গা থেকে কাপড় খুললেই যেন তার শীত বোধ হয়। এটা আমরা জ্বরের ক্ষেত্রে হোক বা অন্যান্য উপসর্গের ক্ষেত্রে হোক খুবই সেন্সিটিভ একটা লক্ষণ। এটা অবশ্যই আমরা গুরুত্বের সাথে দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্বল, ভাইটাল ফোর্স দুর্বল। ঠিক আছে, সিকেলি করের রোগীর গায়ে হচ্ছে প্রচন্ড জ্বালা থাকে কিন্তু তার গা হচ্ছে ঠান্ডা, সে বাইরে থেকে জ্বালা অনুভব করে। ঠিক আছে, গায়ে হাত দিলে গা ঠান্ডা। আচ্ছা, এখানে নাক্সভূমিকায় কি আছে? গা আছে প্রচন্ড উত্তাপ এবং উত্তাপের সাথে জ্বালা, কিন্তু তার গায়ের কাপড় খুললে তার শীত বোধ। ঠিক আছে, শীত লাগে। এখানে আমরা একটা রোগী দেখি, সেটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, যেটা আমরা বলে থাকি, যেটা হচ্ছে পাকস্থলীর শুরু। ঠিক আছে, এসোফেগাসের শেষ অংশ পাকস্থলীর শুরু, যেখানে আসলে কার্ডিয়াক আমরা মেডিকেল ভাষায় অনেকেই হয়তো বুঝতে পারে না। কার্ডিয়াক আমরা অনেকেই দেখি বলি যে কার্ডিওলজিস্ট। ঠিক আছে, কার্ডিয়াক হচ্ছে মেডিকেল ভাষা, এটা হচ্ছে হার্ট। ঠিক আছে, যারা আমরা বাংলা ভাষায় আরো বলে থাকি হৃৎপিণ্ড। ঠিক আছে, বইয়ের ভাষা হচ্ছে হার্ট, মেডিকেল ভাষা হচ্ছে কার্ডিয়াক, বাংলা ভাষা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, কার্ডিয়াক এন্ড এর মুখে যে অংশটা থাকে সেটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, অর্থাৎ পাকস্থলীর উপরের অংশ, পাকস্থলীর শুরু। সেই সময় যে আলসারটা হয়, ওখানে যদি ক্ষত হয়ে যায় তাহলে হচ্ছে খাদ্য খাবার আমাদের খাওয়ার সাথে সাথেই বমির উদ্বেগ হয় এবং জ্বালা হতে থাকে। ঠিক আছে, ঝাল জাতীয় খাবারগুলো খেতে পারে না। আর একটা আছে, সেটা হচ্ছে পাকস্থলীর নিচের অংশে যে ক্ষত হয়। ঠিক আছে, পাকস্থলীর শেষের যে অংশ, সেই অংশটার নাম হচ্ছে ডিওডিনাম। আর ডিওডিনামে আমাদের পিত্ত রস এসে যুক্ত হয়, প্যানক্রিয়াস থেকে রস এসে যুক্ত হয়। রস বলতে হরমোন। ঠিক আছে, হরমোন বা রস এসে যুক্ত হয়ে আমাদের হজম ক্রিয়ায় সাহায্য করে। ঠিক আছে, তো ওই অংশে যদি ক্ষত হয় সেক্ষেত্রে আমরা ডিওডেনাম আলসার বলে থাকি। ঠিক আছে, আর উপরের অংশ যখন ক্ষত হয় সেটা হচ্ছে পেপটিক আলসার বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ কার্ডিয়াক এন্ডের পাকস্থলীর শুরুতে যদি আমাদের পাকস্থলীর শুরুতে এই ডিওডেনাম, এই কার্ডিয়াক এন্ডের পরে যদি এখানে আলসার হয় সেটাকে বলে থাকি আমরা পেপটিক আলসার। যদি পাকস্থলীর নিচের অংশে ক্ষত দেখা যায় তারে বলে থাকি আমরা পেপটিক আলসার। পেপটিক আলসার বলছি, ডিওডেনাম আলসার। পেপটিক আলসারের কথা আমরা বলেছি আহারের পরপরই বৃদ্ধি হয় লক্ষণগুলো। আর ডিওডেনাম আলসারটা সাধারণত আহারের 2-3 ঘন্টা পরে এবং হজমের শেষ পর্যায়ে, খাদ্য খাবার হজমের শেষ পর্যায়ে যে আমাদের সমস্যাগুলো দেখা দেয়। খালি পেটে তার উপসর্গগুলো বেশি বৃদ্ধি পায়।
ঠিক আছে, এবং হজমের সময় অর্থাৎ শেষে, অর্থাৎ আহারের 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে এর সমস্যাগুলো বেশি দেখা দেয়। ওই সময় অম্বল আমরা বলি, অর্থাৎ অ্যাসিডিটি, গ্রাম্য ভাষায় আমরা অম্বল বলে থাকি। ঠিক আছে, তো অম্বল কি, অর্থাৎ টক ঢেকুর ওঠে, টক উদ্গার ওঠে, তাই তো অম্বল। ঠিক আছে, হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাসিডিটি। তাহলে এর আমরা কিছু রোগ লক্ষণ দেখি, নাক্সভমিকার কিছু রোগ লক্ষণ বা কোন কোন রোগ লক্ষণে এটা আমরা প্রয়োগ করা হয়। আসলে আজকে কি সময় আছে, আর সময় খুব কম থাকলে আমরা উপযোগিতা বা যে আলোচনাগুলো করেছি এ পর্যন্ত আজ আজ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। ক্যামেরা উঁচু হয়ে যাচ্ছে, ক্যামেরা উঁচু হয়ে যাচ্ছে, আর নিচে দিতে হবে, আর আর একটু দেওয়া যায়, এরকম থাকলে যথেষ্ট। এখানে একটা আলো থাকলে বেশি ভালো। তাহলে আমরা কোন কোন ক্ষেত্রের কাজটা দেখি, ওই কিছু কিছু রোগ লক্ষণে, আসলে কোন কোন রোগ লক্ষণে এটা ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় সেগুলো আমরা দেখি। সেটা হচ্ছে যারা অতিরিক্ত তামাকজাত দ্রব্য সেবন করে, তামাক, বিড়ি, সিগারেট, পান, জর্দা, তারপরে অনেকেই গুড়ও নয় আর কি, ঠিক আছে, গুল যারে আমরা বলে থাকি, হক্কা গুল ইত্যাদি ইত্যাদি, কি গুল ফুল আছে আমার জানা নেই। তারপর অ্যালকোহল বা মদ্যপায়ী, যারা যারা মদ পান করে থাকে, এবং যারা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খায়, অতিরিক্ত মশলা জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো খায়। এই খাবার খাওয়া হেতু বা মদ্যপান করা হেতু বা অ্যালকোহল সেবন হেতু যদি তাদের কোনো ডিসঅর্ডার দেখা দেয়, সেক্ষেত্রে আমরা নাক্সভমিকা প্রয়োগ করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে, আমরা দেখেছি, আমরা একটু আগে বলেছি, আসলে বডিতে কিছু কিছু সমস্যা আমাদের তৈরি হয়, সেটা হচ্ছে ওষুধের অপপ্রয়োগের ফলে। অর্থাৎ দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি বা কবিরাজি ওষুধ খেয়ে যদি বডিতে আসলে কোনো সমস্যা দেখা দেয়, অর্থাৎ ওষুধের কুফলে বা রোগটা চাপা পড়ার কারণে যে সব সমস্যাগুলো দেখা যায়, সেক্ষেত্রে অগ্রে আমাদের সাধারণত কয়েক ডোজ অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ঔষধ নাক্সভমিকা প্রয়োগ করে ওষুধের ক্রিয়াটা নষ্ট করার জন্য আমাদের আসলে প্রয়োগ করা হয়। ঠিক আছে, তাহলে যদি আমরা অন্যান্য উপসর্গগুলো পেয়ে যাই, কিছুদিন ধরে হয়তো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে বা কবিরাজি ওষুধ খাচ্ছে, এখন এই ওষুধটার প্রভাবটা বডিতে ইফেক্ট করেনি, সেক্ষেত্রে আমরা আসলে যে লক্ষণগুলো পাবো সেক্ষেত্রে দেবো। কিন্তু যদি দেখি আসলে অধিক টর্চার করা হয়েছে বডির উপর অ্যালোপ্যাথি এবং কবিরাজি ওষুধ খেয়ে নানান রকম উপসর্গ দেখা দিয়েছে, সেক্ষেত্রে আমরা নাক্সভমিকা পূর্বে কয়েক ডোজ প্রয়োগ করে নেব।
তবে এই স্থলে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তার অন্যান্য যে লক্ষণগুলো আছে, তার পাকস্থলী সংক্রান্ত যে পিত্ত এবং বায়ুর যে সমস্যাটা আছে, এই সমস্যা আছে কি, তার আহারের পূর্বে তার বমি বমি ভাব আসে কি, ঠিক আছে, তার কোষ্ঠবদ্ধতা, ওই যে উদরময় টয়লেটে গেলে টয়লেট না হয়ে বা বারবার নিষ্ফল মল বেগের ইচ্ছা বা প্রস্রাব বেগের ইচ্ছা, এসব লক্ষণগুলো তার থাকা চাই বা থাকা প্রয়োজন। অনেকে আমরা দেখি যে ওই নেমন্তন্ন খেতে যায় বা দাওয়াত খেতে যায় যা বলি, বা বিভিন্ন অনুষ্ঠানে যে যে অতিরিক্ত মশলা বা গুরুপাক জাতীয় যে আহারগুলো করে বা ভোজন করে যদি আসলে পাকস্থলী সংক্রান্ত যদি হজমের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা দুইটো মেডিসিনের কথা খুবই গুরুত্বপূর্ণ সহকারে চিন্তা করি। একটা হচ্ছে নাক্স ভূমিকা আর একটা হচ্ছে পালসেটিলা। কিন্তু এখানে খুবই সতর্কতার সাথে একটু মেডিসিনটা সিলেক্ট করতে হবে। কারণ কি, পালসেটিলার রোগীগুলো সাধারণত নম্র ভদ্র স্বভাবের, আর নাক্স ভূমিকার রোগীগুলো আসলে কি বলেছি আমরা, অত্যন্ত খিটখিটে, রাগী এবং বদমেজাজি, ঝগড়াটে। ঠিক আছে, এইভাবে পার্থক্য নির্ণয় করে আমাদের দিতে হবে। তাহলে অতিহার করে আর বহুকাল মনের কষ্ট ভোগ করার পর, বহুকাল মনের কষ্ট ভোগ করা, অর্থাৎ মনের কষ্ট মনে চাপা রেখে, ঠিক আছে, সদা উপবেশন অবস্থায় দাঁড়িয়ে থাকা অনেকে আছে, যারা বিভিন্ন যেরকম গেটম্যান বা দারোয়ান বা যারা গার্মেন্টস কর্মীরা আছে, অনেক সময় দেখা যায় যে দাঁড়িয়ে তার 8 ঘন্টা বা 12 ঘন্টার ডিউটি করা লাগে। ঠিক আছে, তো সেসব ক্ষেত্রে ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মকালে ঠান্ডা প্রস্তরে উপবেশন, অর্থাৎ গ্রীষ্মকালে প্রচন্ড গ্রীষ্ম, ওখানে ঠান্ডা আবহাওয়ায় যাওয়ার কারণে যদি হঠাৎ করে সমস্যা দেখা দেয়, বা পাহাড়ের জায়গায়, পাহাড়ি এলাকায় যদি যে সমস্যা দেখা দেয়, সেসব ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি অত্যাধিক বরফ বা আইসক্রিম খাওয়ার ফলেও সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা, আর্সেনিকাম অ্যালবাম, ফসফরাস, এই 3টা মেডিসিনের কথা চিন্তা করতে পারি বা চিন্তা করি। সেক্ষেত্রে ডাল কামড়াও আসতে পারে। ফসফরাস হচ্ছে প্রচন্ড ঠান্ডা খেতে পছন্দ করে বা ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করে। ঠিক আছে, আইসক্রিম তার অত্যন্ত প্রিয় ফসফরাস। তাহলে আমরা কি বলেছি, পালসেটিলা কোন ক্ষেত্রে ব্যবহার করে, সাধারণত যারা হচ্ছে শান্তশিষ্ট, নরম, ভদ্র, সাত চড়ে এক কথা বলে না। অনেকে বলে না, এর মতো লক্ষ্মী মেয়ে আর হয় না, এর মতো লক্ষ্মী ছেলে আর হয় না। ঠিক আছে, আসলেই মহাত্মন বা হ্যানিমান কেন যেসব কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ। বলেছে, যদি তোমরা পালসেটিলাকে চিনে থাকো তো বিয়ের আগে পালসেটিলা চিনে বিয়ে করো। অর্থাৎ পালসেটিলা হচ্ছে সুখী সুন্দর রমণী। ঠিক আছে, তো তাই ওই মহাত্মা হ্যানিমান কি বলেছে, উদ্যোগী পুরুষ যারা বিভিন্ন পেশায় বা উদ্যোগী বা উদ্যোগ নিতে চায়, যে কোনো কাজে আগে থাকতে চায়, সেসব পুরুষ এবং উত্তেজনাশীল এবং উত্তেজিত বা ধৈর্য ধারণ করতে পারে না,
ক্রোধী, হিংসা আছে, ঝগড়াটে আছে, এসব রোগীদের ক্ষেত্রে নাক্স ভূমিকা বা নাক্স ভূমিকা প্রয়োগ করে তিনি কখনো অকৃতকার্য হননি, বেশিরভাগ ক্ষেত্রেই কৃতকার্য হয়েছে। তাহলে যদি মদ্যপায়ী বা ধূমপায়ী কোনো রোগী আসে, সেক্ষেত্রে আমরা প্রথমেই নাক্স ভূমিকার কথা চিন্তা করতে পারি। মাতাল যারা আছে সেসব ক্ষেত্রে নাক্স ভূমিকার কথা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। যারা পাক্কা মাতাল আর কি, অর্থাৎ মদ ছাড়া চলতেই পারে না, ঠিক আছে, তাদের দুরারোগ্য বমন যদি হয়ে থাকে, অর্থাৎ বমি হলে সেটা সারতে চায় না এবং অনেকক্ষণ বা অনেক সময় ধরে বমি করতে থাকে, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা খুব সুন্দর কাজ করে। আচ্ছা, এর আমরা একটু কোষ্ঠবদ্ধতার কথা আলোচনা করি। সাধারণত এর কোষ্ঠবদ্ধতা আমরা কেমন বলেছি, যে নিষ্ফল মলবেগ, অর্থাৎ মনে হয় যেন এখনই টয়লেট হবে বা বাথরুমে যাওয়া লাগবে, টয়লেটে যাওয়া লাগবে, কিন্তু আসলে টয়লেটে গেলে আবার মলবেগ চলে যায়, আবার ফিরে আসে, কিছু সময় বা কয়েক ঘন্টা পরে হয়তো আবার মলবেগ আসে বা পায়খানার বেগ আসে, কিন্তু আসলে পরক্ষণেই তার মলবেগটা চলে যায়, ঠিক আছে। তো আমরা হয়তো আজ এ পর্যন্তই ক্লাসটা নিতে পারছি। আগামী দিন আমরা নাচ ভূমিকা পুরোপুরি ভাবে শেষ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, শুভ সন্ধ্যা।